প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্নাতক পাস প্রথম বর্ষ অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশনমূলক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদুজ্জামান। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা ইতিমধ্যে অবগত, আপনাদের ফর্ম ফিল আপ চলছে। এই ফর্ম ফিল আপ শেষে আপনাদের ফাইনাল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। যদিও আপনাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2020 সালে, করোনা মহামারীর কারণে সেই পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি, যেটা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই পরীক্ষাকে সামনে রেখে যাতে শতভাগ কোশ্চেন আপনারা কমন পান, সেই চেষ্টা করছে। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে প্রশ্নের ধরন নিয়ে একটু আলোচনা করব, যে কিভাবে আপনাদের এই প্রশ্নগুলো আসে। আপনারা অনেকেই জানেন, তারপরে বলছি, আপনাদের মোট নাম্বার 80 নাম্বারের পরীক্ষা হয়। 100 নাম্বার মোট, কিন্তু 80 নাম্বারের ফাইনাল পরীক্ষা দিবেন এবং 20 নাম্বার আপনাদের ইন কোর্সের নাম্বার। এই 80 নাম্বার যেটা ফাইনাল পরীক্ষায় অনুষ্ঠিত হবে, সেখানে 3টা বিভাগে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগে প্রশ্ন ভাগ হয়ে আপনাদেরকে লিখতে হবে। এর ভিতর ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এমন টাইপের প্রশ্ন থাকে, রাষ্ট্রবিজ্ঞানের জনককে, বা ম্যাকিয়াভেলির জন্ম তারিখ কত, বা আদর্শ রাষ্ট্রের জনককে, বা রিপাবলিক কার লেখা, এমন এক কথায় যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো এখানে আসে। এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের 12টি প্রশ্ন থাকবে। 12টার ভিতর থেকে আপনাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1, অর্থাৎ 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 10 নাম্বার পাবেন। তাহলে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নে 10, এরপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এই খ বিভাগে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 8টি প্রশ্ন থাকবে, এর ভিতর থেকে বাছাই করে আপনাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রত্যেকটার মান 4। 4 গুণ 5 20, অর্থাৎ খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে 5টা লিখতে হবে, 4 করে 20 নাম্বার। এরপর গ বিভাগ। গ বিভাগে আপনার রচনামূলক অংশ। এখানে 8টা প্রশ্ন থাকবে, 8টার ভিতর থেকে আপনাকে 5টার উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 10, অর্থাৎ 5 গুণ 10 50। এই টোটাল 80 নাম্বারের ফাইনাল পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে। এখন এই রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশন নিয়ে আজকে আলোচনা করব, সেখানে আমি চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করেছি, যেখানে যে প্রশ্নগুলো যদি পড়েন, এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন বলে আমি আশা করি। সেখানে আমি রচনামূলক যে অংশ আছে আপনাদের, সেই রচনামূলক অংশের মাত্র 10টা প্রশ্ন রেখেছি। যদি এই 10টা প্রশ্ন পড়েন, আপনি 5টা কমন পাবেন ইনশাল্লাহ। আপনাদের হাতের পাশে যদি খাতা বা কলম না থেকে থাকে, একটু সাথে রাখবেন এবং আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো অবশ্যই লিখে রাখবেন। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন, সেখানে রচনামূলক 10টা প্রশ্নের কথা আমি বলবো, ঠিক 10টা প্রশ্নের কথা বলবো। তার 1 নাম্বার যে প্রশ্নটা পড়বেন, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আমি আবার বলছি, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। আমি আবার বলছি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আমরা কেন পাঠ করব, কেন পড়ব, সুবিধাটা কি, করলে কি জানা যাবে, সেই বিষয়গুলো আপনাকে এখানে আলোচনা করতে হবে। 3 নাম্বার যে রচনামূলক অংশের কথা বলবো, সেটা হচ্ছে
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করো। আবার বলছি, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করো। আপনারা জানেন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত একাধিক মতবাদ রয়েছে। সেই একাধিক মতবাদের ভিতর থেকে আপনাকে বিবর্তনমূলক যে মতবাদটা রয়েছে সেই বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করতে হবে। 4 নাম্বার যেটা পড়তে হবে সেটা হচ্ছে আইন কি। আইনের উৎসসমূহ আলোচনা করো। আবার বলছি, আইন কি, আইনের উৎসসমূহ আলোচনা করো। 5 নাম্বার যে প্রশ্নটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে সমালোচনা সহ প্লেটোর শিক্ষাতত্ত্ব আলোচনা করো। সমালোচনা সহ প্লেটোর শিক্ষাতত্ত্ব আলোচনা করো। 6 নাম্বার প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য দেখাও। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য দেখাও। 7 নাম্বার অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্বটি আলোচনা করো। আবার বলছি, অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্বটি আলোচনা করো। এখানে আরেকটু থাকতে পারে অ্যারিস্টটলের বিপ্লবের কারণ এবং সেই বিপ্লব প্রতিরোধের উপায় আলোচনা করো। যদি এই প্রশ্নটা আসে তাহলে অ্যারিস্টটল বিপ্লবের কিছু কারণ দেখিয়েছেন, সাধারণ কারণ, বিশেষ কারণ, সেই কারণগুলো আলোচনা করবেন এবং সেই বিপ্লবগুলো কিভাবে নিবারণ করা যাবে, বিপ্লবগুলো কিভাবে প্রতিরোধ করা যাবে সেটা কিন্তু আলোচনা করতে হবে। 8 নাম্বার যে প্রশ্নটি আপনাকে পড়তে হবে, সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল কেন বলা হয়? সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কেন? 9 নাম্বার ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা করো। ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো বা ব্যাখ্যা করো। 10 নম্বর এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়? জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়? এই মোট 10টা রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে। যদি এই 10টা প্রশ্ন আপনি সুন্দরভাবে প্রস্তুতি নেন, আশা করি এখান থেকে আপনার 5টা প্রশ্ন অবশ্যই কমন আসবে ইনশাআল্লাহ, এবং সেখান থেকে আপনি ভালোভাবে উত্তর দিতে পারবেন। এরপর যাব খ বিভাগ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আমরা 16টি প্রশ্ন পড়ব। 16টি প্রশ্ন পড়ব, একটু লিখে রাখবেন। 1 নাম্বার রাষ্ট্রবিজ্ঞান কি বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। আবার বলছি, 1 নাম্বার রাষ্ট্রবিজ্ঞান কি বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। 2 নাম্বার মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো কি? মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো কি? 3 নাম্বার রাষ্ট্রের সংজ্ঞা দাও বা রাষ্ট্র কি? রাষ্ট্রের সংজ্ঞা দাও বা রাষ্ট্র কি? 4 নাম্বার একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নাম্বার সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব কি? 5 নাম্বার আবার বলছি, সার্বভৌমত্ব কি? 6 নাম্বার আইনের প্রধান প্রধান উৎসসমূহ কি? আইনের প্রধান প্রধান উৎসসমূহ কি? আপনারা জানেন আইনের উৎস সম্পর্কে আলোচনা করতে যে অধ্যাপক হল্যান্ড 6টা উৎসের কথা বলেছেন, সেই 6টা উৎস কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে এখানে। 7 নাম্বার সাম্য কি? সাম্য কি? 8 নাম্বার জাতি কি? জাতি কি? 9 নাম্বার জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ কি? 10 নাম্বার জাতি ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য দেখাও বা জাতি ও জাতীয়তাবাদের মধ্যকার
পার্থক্য নিরূপণ করো। 11 নাম্বার, প্লেটোর সাম্যবাদ কি? 11 নাম্বার, প্লেটোর সাম্যবাদ কি? 12 নাম্বার, প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য দেখাও। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মাঝে পার্থক্য দেখাও। 13 নাম্বার, অ্যারিস্টটলের মতে পলিটি কেন সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা? আবার বলছি, অ্যারিস্টটলের মতে পলিটি কেন সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা? আপনারা জানেন অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ যখন পড়িয়েছি সেখানে সরকারের বিভিন্ন ধরন আমরা দেখেছি। তার ভিতরে একটা হচ্ছে পলিটি বা মধ্যমতন্ত্র। অ্যারিস্টটল এই মধ্যমতন্ত্র বা পলিটিকে সর্বোৎকৃষ্ট শাসন বলেছেন, কিন্তু কেন সেটা আপনাকে পড়তে হবে। 14 নাম্বার, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। 15, একুইনাসের আইন তত্ত্বটি আলোচনা করো। একুইনাসের আইন তত্ত্বটি আলোচনা করো। 16 এবং সর্বশেষ, প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা করো। প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা করো। এই মোট 16টা সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে পড়তে হবে। ক বিভাগ বা অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে সেখানে একটু বেশি প্রশ্ন আপনাকে পড়তে হবে। এই প্রশ্নগুলো কোথায় পাবেন? আপনারা যে বইগুলো পড়ছেন সেই বইগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবেন কিছু প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়েন তাহলে সেখান থেকে কমন পাবেন, বা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি পড়েন সেখান থেকেও কমন পাওয়ার সম্ভাবনা আছে। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে যে কথাগুলো বললাম, এখান থেকে কোনোভাবেই শর্ট সাজেশন আর করা যাবে না বা চেষ্টাও করবেন না। যে কথাগুলো বলেছি এর ভিতরে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় এখানে কমেন্টস করে জানাতে পারবেন, অথবা সরাসরি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।